নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত। আজকে আমি পড়ে শোনাব সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প লোকশিল্পী। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। তাহলে শুরু করি আজকের গল্প লোকশিল্পী। লিখতে বসেছিলাম, গোপন করব না, তাগিদে পড়ে লেখা। নির্দিষ্ট সময়ের মধ্যে একটি গল্প লিখে প্রতিশ্রুতি অনুযায়ী কাগজের সম্পাদককে পৌঁছে দিতে হবে। অবশ্য লিখে লিখে এক ধরনের অভ্যস্ততা আসে, কিন্তু সেই অভ্যাসের ওপর সবসময় নির্ভর করা যায় না। অভ্যাস মাঝে মাঝে দারুণ বিদ্রোহ করে। কলম ধরে বসে মনে হয় কখনো কোনো কালে কলম ধরিনি। তাছাড়া পাঠকরা লেখকের অভ্যস্ত লেখা পড়তে চান না। লেখকেরও ইচ্ছা থাকে নতুন পথে বিচরণের, কিন্তু তাগিদ তাকে সব সময় বাধা পথে ঠেলে দেয়। সমান্তরালভাবে কত পথ চলে গেছে, কত পথ এখনও অনাবিষ্কৃত। কিন্তু একজন নির্দিষ্ট লেখকের জন্য দুটি একটির বেশি নির্দিষ্ট পথ নেই। লিখছিলাম না, কলম বন্ধ করে এই লেখার কথাই ভাবছিলাম। হঠাৎ দরজার কড়া নড়ে উঠল। কাছাকাছি কেউ ছিল না। আমি নিজেই কলম হাতে দোরের কাছে গেলাম। শক্ত হাতে আমি তখন কলম ধরেছি। কলম তখন আমার কাছে হাতিয়ার। গিয়ে দেখি দরজার খানিকটা খোলাই আছে। আমি ভ্রু কুঁচকে ঈষৎ রূঢ় কণ্ঠে বললাম, দোর তো খোলাই রয়েছে। ন যজৌ ন তস্থৌ। আগন্তুকের এক পা সিঁড়িতে, এক পা মাটিতে, চোখে মুখে অপ্রতিভতা। তিনি সবিনয়ে একটু হাসলেন। আগে খোলা ছিল তা দেখেছি, তবু বিনা অনুমতিতে তো ঢুকতে পারি নে। আগন্তুকের পরনে আধময়লা পাঞ্জাবি, মাথায় লম্বা লম্বা চুল, মাঝখান দিয়ে সিঁথি। দেখলে প্রাকৃতজন বলে সহজেই চেনা যায়। আমি বিরক্তি গোপন না করে বললাম, আসুন, আমি এখন খুব ব্যস্ত। ভদ্রলোক ঘরে ঢুকতে ঢুকতে বললেন, আগে আজ আমার সকালে আসবার কথা ছিল। আমি ফোন করেছিলাম। নিশ্চয়ই ইনিও কোনো কাগজের পক্ষ থেকে এসেছেন। মনে করতে চেষ্টা করলাম কাকে কথা দিয়েছিলাম। মুখে অমায়িক হাসি এনে বললাম, আপনি কোন কাগজ থেকে যেন এসেছেন? ভদ্রলোক হেসে বললেন, আমি কোনো কাগজের পক্ষ থেকে আসিনি, নিজের দরকারেই এসেছি। আপনার বন্ধু অতুলবাবু একটা চিঠিও দিয়েছেন। আমার নাম গৌরগোপাল চক্রবর্তী। ও, আমার মনে পড়ল। আমি তার হাত থেকে চিঠিখানি নিয়ে তাতে তাড়াতাড়ি চোখ বুলিয়ে গেলাম। গৌরগোপাল লোকসঙ্গীতের গায়ক। কীর্তন জানেন, ভাটিয়ালি জানেন, প্রাচীন বাংলা সঙ্গীতেরও চর্চা করেছেন। এখন কোথাও কোনো সুবিধা করতে পারছেন না। এই দুর্মূল্যের বাজারে ভদ্রলোক ভারী বিপন্ন হয়ে পড়েছেন। আমার তো অনেক জানাশোনা, আমি যদি কারোর সঙ্গে ওর আলাপ পরিচয় করিয়ে দিই, কোনো যোগাযোগ ঘটিয়ে দিই। আমি চুপ করে রইলাম। আমার পরিচয়ের গণ্ডি কত সীমাবদ্ধ তা তো আমার সহকর্মী বন্ধু জানেন না, কি জানলেও বিশ্বাস করেন না, শুনতে চান না। আমার আলাপ শুধু গুটিকতক প্রকাশক আর কাগজের সম্পাদক সম্পাদিকার সঙ্গে। তাদের আমি গল্প দেব বলে কথা দিই, কখনো রাখতে পারি, কখনো পারি না।
তাদের মধ্যবর্তিতায় আমি পাঠকদের গল্প শুনিয়ে মন জোগাবো বলে কথা দিই। কখনো পারি, কখনো পারি না। আমি গৌরগোপালকে তাদের কার কাছে পাঠাবো? যে চেয়ারে বসে আমি লিখি সেই চেয়ার ছেড়ে অতিথির সঙ্গে আমি একাসনে বসেছি। তবু গৌরবাবু আমার ঠিক পাশে বসেও যেন পাশে বসেননি, কেমন যেন সংকুচিত হয়ে আছেন, ছোঁয়া বাঁচিয়ে সরে বসেছেন। তিনি সাগ্রহে আমার মুখের দিকে তাকিয়েছিলেন। এবার আমি তাঁর মুখের দিকে তাকালাম। ভদ্রলোকের বয়স 34-35 হবে। শ্যামলা রং গায়ের, টানা টানা নাক চোখ, বেশ লম্বা চেহারা। বসবার ভঙ্গিতে একটু কুঁজো দেখাচ্ছে। হতেও পারে এটুকু শুধু বিনয় নম্রতা। গৌরবাবু বললেন, পড়লেন সব? বললাম, পড়লাম। এবার আমার একটা ব্যবস্থা করে দিন, অনেক আশা নিয়ে এসেছি। আমি আস্তে আস্তে বললাম, দেখুন, ব্যবস্থা করবার ভার তো আমার হাতে নেই, তবে চেষ্টা করে দেখা যেতে পারে। গৌরগোপাল বললেন, আপনি চেষ্টা করলেই হবে। আমার উপর গৌরবাবুর যে অগাধ বিশ্বাসের কথা শুনলাম, তার ছিটে ফোঁটাও যদি আমার থাকতো তাহলে আমার আর কথা ছিল না। চেষ্টা করলেই সব পারা যায় না। এতদিনে অভ্যস্ত কলমে একটি পাঠ্য গল্প লেখা কি দুরূহ হয়ে ওঠে তা আমি জানি। যেন ইচ্ছা করলেই আমরা চেষ্টা করতে পারি, যেন ইচ্ছা করলেই আমরা প্রবলভাবে ইচ্ছা করতে পারি। অনিচ্ছা, আলস্য, জড়তার সঙ্গে ক্ষীণ দুর্বল ইচ্ছাশক্তির যে নিষ্ফল সংগ্রাম, তা যেন প্রতি মুহূর্তে আমরা টের পাই না। একটু হেসে বললাম, চেষ্টা করলেই কি সব সময় হয়? তাছাড়া জানেন তো আমাদের চেষ্টা করবার সাধ্যও সীমাবদ্ধ। তাছাড়া আপনার ফিল্ড আলাদা, আমার ফিল্ড আলাদা। আপনার সুর নিয়ে কারবার, আমি শুধু কথার ব্যাপারী। গৌরগোপাল আমার মুখের দিকে তাকালেন। মনে হলো একটু যেন আহত হয়েছেন, আশাহত। একটু চুপ করে রইলেন। তারপর হেসে বললেন, এ কি কথা? আপনার কথার মধ্যে কি সুর নেই? যার গলা আছে তারই সুর আছে। কেউ গায়, কেউ গায় না। কেউ পারে, কেউ পারে না। চাই কিন্তু সবাই। তার তত্ত্বকথায় আমি অসহিষ্ণু হয়ে পড়তে পারি, এই আশঙ্কায় তিনি প্রায় সঙ্গে সঙ্গে ফের তাঁর দরকারের কথাটা পারলেন। অতুলবাবু বলছিলেন, আপনার তো অনেক ফিল্ম ডিরেক্টরের সঙ্গে জানাশোনা, তাঁদের কাউকে যদি চিঠি দিয়ে পাঠান, তাঁদের সব ছবিতে গান বাজনাও থাকে, অনেক রকম লোকজনের দরকার হয়। গৌরবাবু এবার আমার চেষ্টার পথ বাতলাতে শুরু করেছেন। আমি ঈষৎ বিরক্ত হয়ে বললাম, দেখুন, চিঠি দিয়ে কি সবাইয়ের কাছে সবাইকে পাঠানো যায়? যারা হাজার হাজার লোককে এন্টারটেন করবার ভার নেন, অনেক সময় ব্যক্তিবিশেষের কথা ভাবলে তাঁদের চলে না, তাঁরা ভাবতে পারেন না। আমি যত সাধু আর সংস্কৃত শব্দই ব্যবহার করি না কেন, গৌরগোপালবাবু আমার বক্তব্য ঠিকই বুঝতে পারলেন। তাঁর মুখখানা গম্ভীর দেখালো। ঈষৎ বসে যাওয়া গাল দুটি তামাটে। ঘরে পাখা চলছিল, এমন কিছু গরমও ছিল না। তবু তিনি কপালের উপর দিয়ে একবার হাত বুলিয়ে নিলেন।
মনে হলো ঘাম মুছলেন। কল্পিত ঘামই অবশ্য। গৌরবাবু এবার খানিকটা বল সঞ্চয় করে নিয়ে বললেন, আমাকে অবশ্য তাঁরা বাজিয়েই নেবেন, আমার গান টান শুনে তবেই। আমার কিছু সার্টিফিকেটও আছে, আজ আনিনি, যদি বলেন আর একদিন নিয়ে আসব। আমি 20 বছর ধরে আছি এই লাইনে, মানিকগঞ্জের অনেক বড় বড় আসরে গিয়েছি। মনে মনে ভাবলাম এই বণিকগঞ্জ তার চেয়ে ঢের কঠিন জায়গা। তাদের আমি গান শোনাবো, আর আমার বড় বাসনা আপনিও আমার 2-1খানা গান শোনেন। এখন আমি শঙ্কিত হয়ে উঠলাম। ওর কীর্তন আরম্ভ হলে আমার কীর্তনের দফা রফা। ভদ্রলোক লজ্জিত হয়ে বললেন, না না, এখন না, এখন তো আপনি খুব ব্যস্ত, পরে আর এক সময়। প্রাণ আমার শুকিয়ে গিয়েছিল, কিন্তু এখন আমি আমার গলা স্বচ্ছন্দে নাগরিক সৌজন্যে ভিজিয়ে নিলাম। হেসে বললাম, সে তো আমার সৌভাগ্য। ভদ্রলোক অনেকক্ষণ ধরে বসে আছেন, 1 কাপ চা খাওয়ানো উচিত। আমার নিজের তৃষ্ণাও ছিল, কিন্তু চায়ের জন্য হাঁকডাক করতে গিয়ে হঠাৎ আমি থেমে গেলাম। সকালে 2nd রাউন্ড চায়ের সময় স্ত্রী নোটিশ দিয়ে গেছেন চিনি বাড়ন্ত। আমি আর যাই চাই না কেন, চা যেন চাই না। অতিথিকে নিয়ে বাইরে বেরোলাম। রাস্তায় 2-1টি চায়ের দোকান আছে, তার একটিতে বসবো। আজ লেখা যা হবার তা হয়ে গেছে। কিন্তু আশ্চর্য, যে চায়ের দোকানটির ভরসায় বেরিয়েছিলাম, বেলা 11টা না বাজতেই সেটি বন্ধ হয়ে গেছে, নাকি খোলেইনি কে জানে। মোড়ে একটি মিষ্টির দোকান আছে, গৌরগোপালকে নিয়ে সেখানে ঢুকলাম। বললাম, একটু কিছু খান। গৌরবাবু লজ্জিতভাবে বললেন, এসব আবার কেন? তার আপত্তি নেই বোঝা গেল। দোকানের ছোকরা আমার ফরমায়েশ মতো 1 প্লেট সিঙাড়া, রসগোল্লা গৌরবাবুর সামনে রাখল। তিনি গ্লাসের জলে হাত ধুয়ে বললেন, শুধু আমি একাই খাবো? হেসে বললাম, খান না, তাতে কি? 1 পাখি খায়, 1 পাখি দেখে, 1 পাখি গায়, 1 পাখি লেখে। গৌরগোপাল এবার বেশ অন্তরঙ্গ সুরে বললেন, কিন্তু আমি আর আপনি তো এক জাতের পাখি নই। আমি চড়ুই, আপনি পক্ষীরাজ। বললাম, কিছু না কিছু না, আমরা সবাই শালিক আর চড়ুই। আমাদের পাখাও ছোট, আকাশও ছোট, শুধু অহংকারটা বড়, কচ্ছিৎ কখনো আকাঙ্ক্ষাটা। যাকগে, কে কে আছে আপনার? এই ব্যক্তিগত প্রশ্নে ভদ্রলোক খুশি হলেন, যেন আত্মীয়তা বোধ করলেন এতক্ষণে। বললেন, অনেক অনেক, সেই তো হয়েছে জ্বালা। বললাম, কেন? গৌরবাবু বললেন, রোজগারপাতির অবস্থা তো এই, মাসের পর মাস যায়, কোনো বায়না আসে না। এদিকে পোষ্য। গৌরগোপাল খেতে খেতে এঁটো হাতের 5টি আঙুল আমার দিকে তুলে ধরলেন। বললেন, 5 জন। হ্যাঁ, নিজেকে বাদ দিয়ে, কিন্তু নিজেকেও তো পুষতে হয়। বললাম, তা তো বটে। গান গাই, গলার তোয়াজ না করলে চলে না, কিন্তু খালি পেটে তো গলার তোয়াজ হয় না। তা তো বটেই। 5 জন কে কে? ছেলে মেয়ে? গৌরগোপাল একটু হেসে বললেন, বিয়ে করিনি এখনো। একটু অপ্রস্তুত হয়ে বললাম, বাবা মা? তাঁরা আমার শিশু বয়সে চলে গেছেন। সেই ছেলেবেলা থেকে
বড় মাসিমার কাছে মানুষ। মেসোমশাইয়ের নিজের সন্তানাদি ছিল না, খুব আদর যত্ন করতেন। তারপর মাসিমা মারা গেলেন। মেসোমশাই আর আমি একসঙ্গে থাকি। বহুকাল পরে প্রায় বুড়ো বয়সে তিনি ফের বিয়ে করলেন। আশ্চর্য! এবার ছেলে মেয়ে হতে লাগলো। তারা 3টি, মেসোমশাইয়ের নাতি নাতনির বয়সী। হবেই তো, মেয়ের বয়সী স্ত্রী। খাওয়া শেষ করে জল খেলেন গৌরগোপালবাবু। তারপর বাকিটুকু বলতে লাগলেন। এখন মেসোমশাই খুব দুঃখ করেন, বলেন কি অপকর্মই করেছি। তিনি কিছু করেন না? কি আর করবেন, 80 কাছাকাছি বয়স, দেহ জরা জীর্ণ। ওই একটু যজমানি টজমানি করেন, তাতে কি আর হয় বলুন? একসঙ্গেই আছেন, উপায় কি? মায়ার বন্ধন কাটানো তো সোজা নয়। তাছাড়া ছেলেবেলা থেকে মানুষ করেছেন। এখন ওর ওই বুড়ো বয়সে যদি না দেখি, ধর্মাধর্মও তো আছে। বললাম, তা তো বটেই। তাছাড়া কি নতুন মাসিমা, কি ছেলেমেয়েগুলি, সবাই আমার খুব যত্ন করে। ওদের তো আমি পেট ভরে খাওয়াতে পারি নে, কিন্তু ওরা আমাকে প্রাণ ভরে আদর করে। দোকানির প্রাপ্য মিটিয়ে বাইরে এসে দাঁড়ালাম। সামনেই বাস স্টপ। বেলা দুপুর, কিন্তু আকাশে রোদ নেই। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। গৌরগোপাল তার পুরনো ছাতাটা মেলে আমার মাথায় ধরলেন। তারপর একটু লজ্জিত হয়ে বললেন, আপনার কতগুলি পয়সা গেল। বললাম, তাতে আর কি হয়েছে? মিষ্টিগুলি করেছে কিন্তু বেশ। আকাশে মেঘ বেশ ঘন হয়ে জমেছে। বৃষ্টি বোধ হয় আরও চেপে আসবে। বাস কখন আসবে কে জানে। হঠাৎ বললাম, 5 জনের কথা তো বলেছেন, আর কোনো আপনজন নেই? আর আবার কে থাকবে? আর কেউ নেই জানাশোনা? গৌরগোপাল পরম লজ্জিত ভঙ্গিতে হাসলেন। তারপর বললেন, বুঝেছি, কিন্তু আপনি বয়সে বড়, গুরুজন, বলতে সংকোচ হয়। সংকোচ কিসের, বলুন। আছে একজন। কে? আমার কাছে গান শেখে। চেহারা তেমন কিছু নয়, গলাটি ভারী মিষ্টি। আপনাকে শোনাবো একদিন। বায়না টায়না পেলে সঙ্গে করে নিয়ে যাই। বাপমা ছাড়ে, আপত্তি করে না। তারাও গরিব, আমার সঙ্গে সঙ্গে গায়। হেসে বললাম, ডুয়েট? গৌরগোপাল লজ্জিত হয়ে অন্যদিকে তাকালেন। মেঘের ছায়ায় গাছপালার রং আরও সবুজ হয়ে উঠেছে। ছাতার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ লাগছে বৃষ্টিটা। বললাম, বিয়ে করেন না কেন? গৌরবাবু আমার দিকে তাকালেন। খাওয়াবো কি, রাখবো কোথায়? ওই আসরে আসরেই ঘুরি, সেই আসরও তো কই। বাস আসছে। পার্কের গাছগুলির আড়াল থেকে দোতলার চূড়াটা দেখা গেল। গৌরগোপাল হঠাৎ বললেন, আমার কাছে তো কোনো কাগজপত্র নেই, আপনার কাছে বোধহয় আছে। বললাম, আছে, কি হবে? দয়া করে আমার ঠিকানাটা যদি রাখেন, আপনাদের এদিকে যখন কোনো গান বাজনার আসর বসবে, আমাকে একটা খবর দিলে। কলম আর পকেট ডায়েরিটা আমি গৌরগোপালের দিকে বাড়িয়ে দিলাম। তিনি জিভ কেটে বললেন, ছি ছি ছি, আপনি লিখুন। আমি তার নাম লিখলাম, ঠিকানা লিখলাম। তিনি তাকিয়েছিলেন। লেখা শেষ হয়ে গেলে বললেন, ব্র্যাকেটে
আর একটা কথা লিখুন। আমি একটু বিস্মিত হয়ে বললাম, কি লিখতে হবে? তিনি বললেন, লোকশিল্পী। পাড়ার লোকজন আমাকে ওই নাম দিয়েছে। ঠাট্টা করেও বলে, আবার ভালোবেসেও বলে। আমাদের সাঁতরাগাছিতে আমাকে ওই নামে চেনে সবাই। বাস এসে পড়েছে। আমি বললাম, উঠুন, উঠে পড়ুন। গৌরগোপাল একটু ইতস্তত করে বললেন, আপনি ভিজে যাবেন। হেসে বললাম, নাওয়ার সময় ভিজতে আর আপত্তি কী? বাসে উঠলেন গৌরগোপাল। জানালার ধারে বসে হাসি মুখখানা বাড়িয়ে রইলেন। আমি ভিজতে ভিজতে ভাবতে ভাবতে এগোলাম, আমি কি সত্যি এই লোকশিল্পীর কোনো কাজে আসতে পারবো? ওকে দিয়ে আর একটি লোকশিল্প রচনার চেষ্টা ছাড়া আমার পক্ষে আর কিছু করা কি সম্ভব হবে? এতক্ষণ শুনছিলেন আজকের গল্প লোকশিল্পী।